হাদির উপর টার্গেট হামলার পর এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ পেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অস্ত্রধারী। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং সর্বশেষ হামলার শিকার হাদি, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত, টার্গেটেড কিনা? হাদির উপর হামলাকারী অস্ত্রসহ ধরা পড়েনি বা অস্ত্রসহ ধরা পড়েছিল, তার জামিন প্রক্রিয়া, দ্রুত গতিতে কারাগার থেকে বের হওয়া নিয়ে রয়েছে বিস্ময়কর তথ্য। তবে কি ঘরের শত্রু ইন্ধন পাচ্ছে বাইরে থেকে? আলোচনার জন্য আজকে উপস্থিত আছেন মানবাধিকার সংগঠক নূর খান। নূর খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বাম পাশে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জবানের সম্পাদক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকে কি আলামত দেখতে পাচ্ছেন? হাদির উপর এই ঘটনা কি বিচ্ছিন্ন নাকি অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে? দেখেন, ঘটনার যে গুরুত্ব, যে ব্যাপ্তি, যে টার্গেট যাকে করা হয়েছে, সব কিছু মিলিয়ে এইটাকে হালকা করে দেখার সুযোগ তো নেই। বরং এইভাবে যদি আমরা চিন্তা করি যে নির্বাচন ঘোষণার আগের থেকেই যেই ধরনের সংঘাত, যেই ধরনের সন্ত্রাস আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে, সেটি আমাদের একটা ধারণা ছিল যে নির্বাচন কেন্দ্রিক হয়ে গেলে হয়তো এই জায়গাটা একটু প্রশমিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে নির্বাচন ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা দেখলাম যে সম্ভাব্য একজন প্রার্থী যিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তাকে একেবারে টার্গেট করে, কারণ যেটুক সিসিটিভি ফুটেজ যেটুক দেখা গেছে, পত্রপত্রিকায় যে ধরনের খবর বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যা এসছে, তাতে পরিষ্কার যে তাকে টার্গেট করেই এই ঘটনাটি ঘটছে। এবং তাকে টার্গেট করে যে হামলাটা হয়েছে, তিনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এত সুনিপুণভাবে এটি এমন একটি গোষ্ঠী দ্বারা করেছে যারা প্রশিক্ষিত, যারা পেশাদার। এর বাইরে তো আর বলার কোনো সুযোগ নাই যে কয়েকজন ইচ্ছা হলেও ঘটনা হয়। এটা এমন না যে হই হুল্লার হয়েছে, তাকে আক্রমণ করেছে। ব্যাপারটা খুবই টার্গেটেড এবং যতটুকু বিভিন্ন বর্ণনা পাচ্ছি সেই জিনিসটা সত্য কি মিথ্যা এটা ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে বেরিয়ে আসবে। তাতে তো এরকম যে এই ঘটনাটি ঘটার জন্য অনেক পূর্ব পরিকল্পনা ছিল, পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা তার সাথে মিশে গিয়েছিল, এরকম শোনা যাচ্ছে। কতটা সত্য, কতটা ধারণা প্রসূত, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। কিন্তু যেইভাবে যত নিকট থেকে গুলিটা করেছে এবং যেই পয়েন্টে গুলিটা করেছে, এটা তো মানুষকে হত্যা করার জন্যই করে। এটা এরকম না যে ভয় দেখানোর জন্য। এটা করার 24 ঘন্টাও যায়নি, আমরা লক্ষ্মীপুরে নির্বাচনী অফিসে হামলা হতে পেট্রোল বোমা অগ্নিসংযোগের ঘটনা দেখলাম। তো এই ধরনের ঘটনা যদি চলমান থাকে তাহলে তো একটা সহজ সমীকরণ, সহজ একটা মন্তব্য করার সুযোগ আছে, সেটা হচ্ছে নির্বাচন যাতে না হয়। এটি এই ধরনের ঘটনার একটি লক্ষ্য হতে পারে। অর্থাৎ এক ধরনের অস্থিরতা তৈরি করা, নির্বাচন যাতে না হয় সেটা। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যাতে না হয় তাতে কার লাভ কার ক্ষতি, কারা এটা করতে পারে, এইটা একটা আলোচনার জায়গা আসতে পারে। আর আপনি দেখেন, একটা তো হচ্ছে বড় মোটা দাগে এইটা। আরেকটা জিনিস দেখেন, আমাদের যারা আছেন, যারা নির্বাচনের পরিমণ্ডলে আছেন, এই নির্বাচন করবেন, তাদের ভিতর যে অসহিষ্ণুতা দেখছি আমি, নিজের দলের ভিতরেও আছে অসহিষ্ণুতা, প্রতিপক্ষের সাথেও অসহিষ্ণুতা। এবং এই 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা আসলে তো আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যাশা করিনি। একজন মানবাধিকার কর্মী হিসাবে এটা আমাদের কল্পনা করতেও লাগে যে ওখানে একটা প্রচারণা হবে, আরেকজন প্রচার করবেন, মুখে যে যার মতো করে যৌক্তিক আলাপ আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, কিন্তু এ ডিম ফেঁকে মারবে, এর লাথি মারবে, এর গুতা মারবে, এই জায়গাটি তো আসলে গণতন্ত্রের জন্য সহায়ক হবে না। আবার এটাও ঠিক যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন কিছু ভাষা আমরা লক্ষ্য করছি সাম্প্রতিককালে যেটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না, এবং এই ধরনের ভাষা
প্রয়োগ সুস্থ স্বাভাবিকও না। জি তো ওগুলিও কিন্তু, কারণ প্রত্যেকটা ক্রিয়ার তো প্রতিক্রিয়া আছে, সব এক একভাবে প্রতিক্রিয়া দেখা দেয় সমাজে। জি আমরা একটু এবং অনেক কিছুকে স্বাভাবিক করে ফেলে। ঘটনার চক্রে একটা বড় ঘটনা মানুষের ভিতর স্বাভাবিকতা পেয়ে যায়। ফলে এই সব দিক বিবেচনা আমাদের রাখতে হবে। আর একটা অনুরোধ থাকবে যে এখন যে সময়টা আমরা পার করছি, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে খুব কঠিন সময়, এবং এই কঠিন সময় আমরা যেন ধৈর্য ধারণ করি, আমরা যেন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকি, আমরা যেন স্বাভাবিক গতিতে, যাতে তদন্তটা হয় স্বাধীনভাবে স্বাভাবিক গতিতে, সেইটার জন্য আমরা করতে পারি। কারণ কোনো ধরনের গুজব, কোনো ধরনের প্রচারণায় কিন্তু সমগ্র বিষয়টা ঘোলাটে হয়ে যেতে পারে, এবং যেটা অনেক ক্ষতি হবে জাতির জন্য। আপনার কাছে আসবো ব্যারিস্টার ফুয়াদ। ভাই বলছিলেন নূর খান যে এটা একটা পরিকল্পিত হামলা। এর আগে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, নুরুর উপরে এরকম পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল, তাকে বাঁশ দিয়ে গুলি করা হয়েছিল, তাকে পেটানো হয়েছিল। আপনি নির্বাচনী প্রচারণায় বরিশালে গেলেন, সেখানে আপনি একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন। হাদি, তার উপরে যে হামলা হতে পারে শঙ্কা ছিল, তাকে থ্রেট করা হলো। তো আসলে কেউই কি নিরাপদ না? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্র, কেন আমরা বলি যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কেন এদেশের থেকে মানুষ চলে যেতে চায়, এদেশে ছেলেমেয়েরা কেন একটা সার্টেন টাইমের পরে লেখাপড়ার উসিলায় বলেন, উচ্চতর পেশার উসিলায় বলেন, যে কোনোভাবে হোক তারা মাইগ্রেট করতে চায়। এই চাওয়ার একটা বড় জায়গা হচ্ছে যে আমরা আসলে রাষ্ট্র বানাতে পারি নাই, যে রাষ্ট্রটার জন্য আমরা বারবার লড়াই করেছি। আমরা 47 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, আমরা পারি নাই। আমরা 71 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, সেই রাষ্ট্রটা বানাতে পারি নাই। না বানাতে পারানোর কারণে যেটা হচ্ছে যে বারবারই অস্থিরতাগুলো আমাদের জাতীয় জীবনে ফেরত আসছে, বিভিন্ন ফর্মে আসে। 75 আকারে আসে, 81 আকারে আসে, 90 আকারে আসে, 111 আকারে আসে, 2024-এর জুলাই আগস্ট আকারে আসে। অতএব এটার সমাধান হচ্ছে যে আমাদের জাতীয় জীবনের এই ব্যর্থতার জায়গাটা খুঁজে বের করা দরকার, যে আমরা কেন 5 দশক অথবা যদি 7 দশক ধরেন পাকিস্তান আন্দোলন ধরে, যে আমরা কেন এই জনগোষ্ঠী 2টা রাষ্ট্র বানাইছে কিন্তু কোনো রাষ্ট্রটাকে কার্যকর করতে পারছে না, কেন, সমস্যাটা কোথায়? এবং এই সমস্যার গোড়ায় যদি হাত দেয়া না যায়, সিম্পলি আপনি নির্বাচন করবেন, অন্তর্বর্তীকালীন সরকার বানাবেন, ঐকমত্য কমিশন, জুলাই সনদ বানাবে, এই বানানোর প্রক্রিয়ার মধ্য দিয়েই দিন শেষে আপনি দেখবেন আপনি আবার স্কোয়ার ওয়ানে চলে আসছেন, আপনি দিন শেষে আবার আগের জায়গায় চলে আসছেন। আপনি দেখেন বছরের শুরু থেকে ফেব্রুয়ারিতে শুরু করে আমরা কমিশনে কত সুন্দর সুন্দর টক মিষ্টি ঝাল আলোচনা করলাম। যারা যারা করলাম এখন তারাই একজন আরেকজনকে আওয়ামী লীগের মতো করে শত্রু মনে করছে, এবং একজন আরেকজনকে বিনাশ করে দেওয়া, মানে নির্বংশ করে দেওয়ার লড়াই করছে। একজন আরেকজনকে পুরাতন আমলের 71-এর ট্যাগ দেওয়া, আবার ফ্যাসিবাদের ট্যাগ দেওয়া, আওয়ামী লীগের মতো করে সেই ট্যাগের রাজনীতিটা চলছে। অথচ সবাই কিন্তু মজলুম। গত 16 বছরের তুলনাতে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের হাতে, এই রাষ্ট্রের হাতে মজলুম ছিল, নিপীড়নের শিকার, এবং খুব হালকা পাতলা নিপীড়ন না, চরম নিপীড়নের শিকার। এবং এই নিপীড়নের মাত্রাটা কি, এটা এই নূর খান লিটন ভাইয়ের মতো মানুষ, মানবাধিকার কর্মী যারা গুম কমিশনে কাজ করছেন, তারা আসলে ভিতরটা দেখেছেন যে এই অন্ধ গুহাটার গভীরতা আসলে কত গভীর। এটা ওই পলাশির সময় আমরা যে পড়েছি না, ব্ল্যাক হোলের কথা বলছি না, যে ব্রিটিশ সোলজারদেরকে নিয়ে হোলের ভিতরে রেখে মেরে ফেলছে। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের ফেইলিওরের একটা, মানে সিমটমের কথা আপনি বলেছেন আর কি, নুরুর কথা বললেন, অথবা হাদির কথা, অথবা আমার কথা, অথবা আরও সবার একটা জেনারেল সেন্স অফ ইনসিকিউরিটি আছে মানুষের। একটা বড় জিনিস দেখেন যে আপনি এই যে বিশাল রাষ্ট্রটার জন্য আমরা বারবার লড়াই করেছি, এই বাস্তবতাটাকে আমরা 47 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, আমরা পারি নাই। আমরা 71 সালে চেষ্টা করেছি একটা রাষ্ট্র বানানোর জন্য, সেই রাষ্ট্রটা বানাতে পারি নাই। না বানাতে পারার কারণে যেটা হচ্ছে যে বারবারই অস্থিরতাগুলো আমাদের জাতীয় জীবনে ক্রিমিনাল, কালোবাজারি, বিভিন্ন ফর্মে, মাদক ব্যবসায়ী 75 আকারে আসে, গত 1.5 মাসে, 1.5 বছরে ধরেন
হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী জামিন করাইছে, এমন আইন জুলাই আগস্ট, এই বাটপারদের পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেয়। মানে তার কনসিয়াসনেসের লেভেলটা দেখেন। তাহলে এই ছেলেমেয়েরা তো লেখাপড়া করছে, স্কুল কলেজে গেছে, তাহলে তার আসলে কি শিখলো, তার বিবেকবোধ কোথায়? আবার কিন্তু সেই তারা তো আবার আমরা দেখলাম যে হাদির সাথে মিশছে, তার নির্বাচনী ক্যাম্পেইন করলো, আবার তারাই আবার হাদিকে গুলি করে দিল। এটা তো বলতেছি। তাহলে মনে হচ্ছে যে আপনি রাষ্ট্রকে মোটা দাগে একটা বিশাল জনগোষ্ঠীকে যেখানে নেবার কথা ছিল সেই জায়গাতে আমরা নিতে পারি নাই। যারা বলছেন এই সামান্য কতগুলো মানুষ বিভিন্ন ব্যতিক্রমধর্মী কারণে ভিন্ন ধর্মী মানুষ হয়ে আসছে, হয়তো পরিবারের কারণে অথবা কোনো রাজনৈতিক মতাদর্শের কারণে, ধর্মীয় মূল্যবোধের কারণে, অন্য যে কোনো ফ্যাক্টর এখানে হয়তো কাজ করেছে। কিন্তু পশ্চিমের রাষ্ট্রগুলোতে আমরা দেখেছি যে রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তার নাগরিকদের নাগরিক মূল্যবোধটা তৈরি করে, যে আসলে নাগরিকতাটা মানেটা কি। আমরা এই নাগরিক শিক্ষা ব্যবস্থাটা কখনো তৈরি করতে পারি নাই। আমার রাষ্ট্রের শিক্ষিত জনগোষ্ঠীর আপনার সংজ্ঞা হচ্ছে যিনি টিপসই দিতে পারেন, যিনি স্বাক্ষর করতে পারেন, তিনি হচ্ছে শিক্ষিত মানুষ। এবং সেই মানুষের সংখ্যা আমার 70% প্লাস। তাহলে সেই মানুষের সংখ্যা 70% প্লাস হইলে আপনার প্রত্যেকটা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে হয় কেন? যদি আপনার জনগোষ্ঠী শিক্ষিত হয়, আপনার এত টাকা তো নির্বাচনে লাগার কথা না। পশ্চিমের নির্বাচনে আপনার এত টাকা তো লাগে না, ভোট কেনা লাগে না তো। তাহলে ভোট কিনতে হচ্ছে কেন? তাহলে ভোট কিনতে হচ্ছে মানে এটা হচ্ছে আসলে আপনার ভোটার নাই। আপনার 18 বছর মানুষের তালিকা আছে, যে কাদের বয়স এই রাষ্ট্রে 18 বছর হয়েছে, সেই মানুষদের তালিকা আছে। এই মানুষগুলোকে তো আপনি ভোটার বানান নাই। তারা সংখ্যার ভোটার, তারা তো চিন্তার ভোটার না, বিবেকের ভোটার না। এই বিবেকের ভোটার না হওয়া পর্যন্ত এই রাষ্ট্রের কোনো সমস্যার, কোনো সংকটের সমাধান আপনি করতে পারবেন না। জি জনাব ফুয়াদ, আমরা একটু রেজাউল করিম রনির কাছে যাই। জনাব রনি, অসহিষ্ণুতার কথা বলছিলেন নূর খান ভাই, বললেন যে আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের যে নাগরিক তৈরি হওয়া সেটা হয়নি। এখন এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ঘটনা ঘটার সাথে সাথেই এই ঘটনাকে কয়েক পক্ষ থেকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করা হলো, দায় চাপানো হলো। এমনকি আমরা দেখলাম যে হাদির সাথে যিনি প্রবল প্রতিদ্বন্দ্বী জনাব মির্জা আব্বাস, তিনি যখন সহমর্মিতা জানানোর জন্য হসপিটাল পর্যন্ত ছুটে গেলেন, তাকেও দুয়োধ্বনি দেওয়া হলো, তার সাথে খারাপ আচরণ করা হলো। মানে কি বুঝছেন বা কি বলবেন? জি ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এইখানে ফুয়াদ ভাই যে আলোচনাটা করলো এটা খুব বেসিক আলোচনা, একদম প্রাইমারি আলোচনা। এই আলোচনাটা আমরা এই বিগত 15-16 বছর যাবতই আমরা এই আলোচনাটা করতেছি, এবং এই আলোচনার সমাধান রাতারাতি হয়ে যাবে না। তো গণ অভ্যুত্থানের ফলে একটা সুযোগ তৈরি হয়েছিল এটা দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য। সেই জন্য আমরা বলছিলাম যে আমরা এখন যে সময়টার মধ্যে আছি, এই সময়টাকে আমরা বলি একটা ট্রান্সফরমেটিভ টাইম, বা ধরেন ট্রান্সফরমেটিভ রিয়ালিটি বা ট্রানজিশনাল পিরিয়ড। তো এই পিরিয়ডটার মধ্য দিয়ে আপনার যেটা দরকার সেটা হলো, ধরেন 5 তারিখে আপনি কি পাইছেন সেটা মনে রাখা দরকার। 5 তারিখে আমার মনে হয় বেসিক আমরা কিছু অর্জন করিনি, কারণ 5 তারিখে যদি আমরা বেসিক কিছু অর্জন করতাম, 5 তারিখের পরে গণ অভ্যুত্থানের আপনার সৈনিক যারা, তাদেরকে তো এরকম ব্যাঘুরে প্রাণ দেওয়ার পরিস্থিতি হওয়ার কথা না। তার মানে 5 তারিখের অর্জনের ব্যাপারে আমার আর আশাবাদী হওয়ার কোনো জায়গা থাকতেছে না। কিন্তু একটা জিনিস তো আমরা শিউরলি অর্জন করছিলাম, সেটা হলো আপনার যেটাকে বলে যে আপনার সলিডারিটি। যে ছেলেটা ব্রাকের ছেলেটা আপনার রাস্তায় নামলো, ওটা কিন্তু বিসিএস চাকরিতে জীবনে বসবেও না। যে হকার, সে কিন্তু জানেও না যে হাসিনা আসলে কোন লেভেলের জালিম, কিন্তু সে বলতেছিল যে এইভাবে তো হইতে পারে না, অন্যায় নাইমা আসলো। এই যে সলিডারিটি, এই যে ইউনিটি তৈরি হইল, এইটাই হলো আপনার 5 তারিখের অর্জন। এইটাকে জাস্ট আপনি কন্টেন্ট করলে ন্যাশন দাঁড়ায় যায়। এখন আপনি এটা কন্টেন্ট করতে পারেন না কেন? কন্টেন্ট করতে পারেন না হইলো আপনার করাপ্ট ইস্টাবলিশমেন্টের কারণে। আপনার পলিটিক্যাল, নন পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট যেটাকে বলি আমরা, যেটাকে বলি যে আপনার এটা মানে যাদের হাতে ক্ষমতার অলওয়েজ কুক্ষিগত থাকে, মানে ক্ষমতার সেন্টারে যে অংশটা থাকে, যারা রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র গড়ে তুলতে পারে, যারা সমস্ত কিছুর মধ্যেই যা কিছু হোক, হ্যাঁ বিপ্লব হোক বা না হোক, ক্ষমতার সেন্টারে তারা থাকে। এই যে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে একটা ধরেন একটা সর্বদলীয় ঐক্য আছে, এখানে কোনো রাজনীতি নাই, কিন্তু একটা সর্বদলীয় ঐক্য আছে, এবং সেই ভয়ঙ্কর বিসিএস সার্কেল
সেটা আপনার একদম মানে কলোনিয়াল পিরিয়ড থেকে এইভাবে চলতেছে। ফলে এই জন্য আপনার ব্রেক্টের কবিতার মতো বলতে হয় যে আপনার বিপ্লব হোক বা না হোক, সাধারণ মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হয়, কতটুকু পরিবর্তন হয়, পরিবর্তন হয় এতটুকুই যে ফকির আগে ঘোড়ায় করে ভিক্ষা করতো, তারপর তার ঘোড়াটাও চলে যাচ্ছে, সে পায়ে হেঁটে ভিক্ষা করে। হ্যাঁ, তো আপনি সাধারণ মানুষের দিক থেকে চিন্তা করেন, 1.5 বছরের বেশি সময় হচ্ছে সাধারণ মানুষের আজকে জিনিসপত্রের দাম বলেন, জননিরাপত্তা বলেন, ঘুষ ছাড়া চাকরির যে আকাঙ্ক্ষার যেটার ভিতর দিয়ে আন্দোলনই উঠে আসলো, গণঅভ্যুত্থান উঠে আসলো, কোন জিনিসটা আপনি সিকিউর হয়েছে? এবং সিকিউর যে হয় নাই, না হইয়া বরং এখানে আজকে আওয়ামী লীগ একটা আত্মঘাতী সংগঠন, এটা আগেই আত্মঘাতী ছিল, এখন এটা গুপ্ত ঘাতকের আপনার ভূমিকায় যে অবতীর্ণ হয়েছে, এটা কীভাবে সম্ভব হইল? সম্ভব হয়েছে এটা ইনসাইড জব আকারে। এবং এই ইনসাইড জব কীভাবে ত্বরান্বিত হইল? ইনসাইড জব ত্বরান্বিত হয়েছে পলিটিক্যাল ফোর্সগুলোর কারণে। এই জন্য আমি বলছিলাম আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হলো একটা নফসানিয়াত, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা বৈশিষ্ট্য, এটা শুধুমাত্র কোনো সংগঠন না। সেই বৈশিষ্ট্য আপনি যদি জামাত হয়ে বিএনপি হয়ে ধারণ করেন, আপনি একটা আওয়ামী লীগার, আপনার নাম আলাদা, আপনার সাইনবোর্ড আলাদা। কিন্তু আপনি যখন মনে করবেন যে যে কোনো মূল্যে ছলে বলে কৌশলে মাঠটা আমার দখলে রাখতে হবে, আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন যে প্রশাসনটা আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, আমার লোকটাই সবচেয়ে সেরা ভালো লোক, যোগ্যতা থাকবে না থাকুক তাকে ওই পদে বসাইতে হবে, আপনি আওয়ামী লীগ। আপনি যেই নামই ধারণ করেন না কেন সাইনবোর্ডে। তো ফলে এই প্রক্রিয়ার মধ্যে, এবং আমরা হাসিনা চলে যাওয়ার পরে আমি প্রথম দিন থেকে বলতেছিলাম আমরা যে পিরিয়ডটার মধ্যে আছি, যে স্টেজের মধ্যে আছে, সেটার নাম হলো, এটাকে আমি বলতেছিলাম যে লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। খালি হাসিনা না পালা গেছে, পুরা কাঠামো তো রয়ে গেছে। ফলে এই পুরা কাঠামোর সুযোগ আপনি নানাভাবে, এবং যারা ছিল এই যে আমি যেটা বললাম যে করাপ্ট ইস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, তাদের যে ঐক্য, তার মধ্যে দিয়ে এই কাঠামোকে আরও দ্রুত গতিতে ব্যবহার করে তারা একটা ক্যাওয়াটিক কন্ডিশন জিয়ে রাখছে, জনগণ থেকে ক্ষমতাকে বিচ্ছিন্ন করা। আপনার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটনা কী ঘটছিল? গণঅভ্যুত্থানের মধ্যে ঘটনা হয়েছে যে ক্ষমতা ফাংশন করে টপ টু বটম, আর গণঅভ্যুত্থানের উল্টায় যায়, বটম টু টপ হয়ে যায়। আমাদের মতো লোক, হাদির মতো লোক চলে আসছে কোথার থেকে? গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, কারণ ক্ষমতাটা আপনার টপে ছিল না, বটমে চলে আসছে। এইবার এটা তো আর ভালো লাগবে না, এই করাপ্ট ইস্টাবলিশমেন্টের তো ভালো লাগবে না। ক্ষমতা তো এই তথাকথিত ছোটো লোক ফকিন্নির ছেলেদের হাতে তো ক্ষমতা এম্পাওয়ার্ড হয়ে গেলে তো মুশকিল, তাদের হাতে তো ক্ষমতা দেওয়া যাবে না। হ্যাঁ, ফলে এইটার বিরুদ্ধে, এটা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই পথেরই হোক, তাকে দমন করার ক্ষেত্রে সর্বদলীয় ঐক্য আছে। এবং এইটা করার ক্ষেত্রে আপনি এই জন্যই আপনি যে প্রশ্ন করলেন যে ধরুন ঘটনা ঘটার সাথে সাথেই এটাকে যে পলিটিসাইজ করা, এক হাসপাতালে চলে যাওয়া, তারপর তার সাথে দুর্ব্যবহার করা, আবার আরেক দল কোনো বিনা তদন্তেই আপনার রায় দিয়ে দেওয়া, হাসিনার মতো করে যে হ্যাঁ অমুক করে ফেলেছে। তো আপনার এই ঘটনা, আপনার কোনো ঘটনা ধরেন এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে, পলিটিক্যাল ভায়োলেন্স, এবং যেটা ভৌতিকভাবে ঘটানো হয়, যেটাকে আপনার সরাসরি আইডেন্টিফাই করা যায় না এটা কে ঘটিয়েছে, একজন আরেকজনের দিকে আপনার কি বলে অভিযোগের তীর নিক্ষেপ করে, সেটা বের করার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা বললে এই পয়েন্ট শেষ করি এবারের পর্ব। সেটা এখনকার যে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, তার বাবা মাহমুদ মামদানি বিখ্যাত স্কলার, কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ায়, তার একটা ইন্টারভিউ আমি অনুবাদ করছিলাম। সেখানে উনি একটা কথা বলছে, এরকম যে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, যেই ভায়োলেন্সগুলোর মধ্য দিয়ে আসলে একদল আরেকদলকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়, বা পুরো পলিটিক্যাল প্রসেসটা একটা ধরেন একটা প্রসেস গড়ে উঠতেছে, এর মধ্যে একটা ভায়োলেন্স ঘটাই দিয়ে বা একটা কিলিং ঘটাই দিয়ে পুরো প্রসেসটাকে আপনার স্টপ করে দেওয়া হয়। এই ঘটনাগুলো যে ঘটায় খুঁজে পাওয়া যায় না কে ঘটাচ্ছে, কিন্তু এটা খুঁজে পাওয়ার একটা পদ্ধতি আছে। লম্বা আলাপ শর্ট করে বলি, পদ্ধতিটা হলো সবসময় দেখবেন বেনিফিশিয়ারিকে। আপনি ধরেন এখন বিএনপি জামাতের দিকে আঙুল তুলছে, জামাত বিএনপির দিকে আঙুল তুলছে, এগুলো আমরা বুঝি, এগুলি পলিটিক্যাল রেটরিক্স, এবং এতে করে জনগণ বিরক্ত হয়। হ্যাঁ, তো কিন্তু আসলে তো আমাদের যে জায়গায় ঐক্য দরকার সেটা হলো জাতীয় স্বার্থের ভিতরে ব্যাপারে ঐক্য দরকার। দলীয় স্বার্থের রাজনীতি বহু করছেন আপনারা, 54 বছরে দলীয় স্বার্থের রাজনীতি করার ফল কি? বাংলাদেশ রাষ্ট্র হয়নি, জি, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন হয় না। ফলে এই ধরনের ভায়োলেন্সের ঘটনা যখন ঘটবে, আমরা তখন পলিটিক্যাল দলগুলোর যারা রাজনীতি করেন বা রাজনীতি সমর্থক, আপনাদেরকে অতি উৎসাহী প্রোপাগান্ডিস্টের ভূমিকায় অবতীর্ণ হওয়ার থেকে বিরত থাকতে হবে। আপনারা বের করবেন ওই মাহমুদ মামদানির সিম্পল সূত্র দিয়া যে এই ঘটনার বেনিফিশিয়ারিকে। এখন ধরেন গণঅভ্যুত্থানের ভোকাল আমি বলতেছি না যে হাদির পজিশন আপনার পছন্দ করতে হবে, হাদির সব কথার সাথে আপনার একমত হইতে হবে, কিন্তু গণঅভ্যুত্থানের এইরকম একটা, এই যেটা বললাম যে ক্ষমতার যে বটমে চলে আসা, হ্যাঁ, নিউ এম্পাওয়ারমেন্টের একটা সিম্বল, এরকম একটা শক্তি এলিমেন্ট হয়ে গেলে, ক্ষতিগ্রস্ত হইলে
সমাজ থেকে সরে গেলে কে এম্পাওয়ার্ড হয়, কার লাভবান হয়, কে লাভবান হয় এর মধ্য দিয়ে, কার স্বার্থ হাসিল হয়, কে বেনিফিশিয়ারি হয়, সেই এই ঘটনা ঘটাইছে বা তারাই সেই গোষ্ঠী সেই বর্গই এই ঘটনা ঘটাইছে। Very ধন্যবাদ simple হিসাব। আপনাকে জনাব নূর খান। এই যে যে অস্ত্রধারী যার ছবি প্রকাশ করা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকে তাকে ধরিয়ে দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তো তাকে তো এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছিল, তাকে কারাগারে পাঠিয়েছিল। এত দ্রুত গতিতে সে কিভাবে বের হলো, এর পেছনে কারা কলকাঠি নাড়লো, জামিন নিয়ে বের হয়ে গেল এবং জামিন পাওয়ার পরে তার বের হওয়ার প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত গতিতে হয়েছে? দেখেন, এখানে প্রথম হচ্ছে আমি একেবারেই রনি ভাইয়ের সাথে একমত যে এখনই আমাদের সময় আসেনি যে ঘটনার সাথে কে যুক্ত। আমরা ছবির বিশ্লেষণগুলি শুনছি, দেখছি, কিন্তু এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘটনার যিনি ঘটিয়েছেন আর আমরা যাকে সন্দেহ করছি একই ব্যক্তি কিনা। যদি ব্যক্তি এক হয় তাহলে প্রশ্ন থাকেই, খুব স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে কিছুদিন আগে সে ধরা পড়লো অস্ত্রসহ, এত কম সময়ের মধ্যে সে বেরিয়ে আসলো কিভাবে। এটা খুব সিম্পল একটা হিসাব। বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছেন যারা জেলখানাতেই আছেন, পচতেছেন, আর কিছু মানুষ আছে তারা খুব অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসছেন অথবা অন্য কোনো পদ্ধতিতে বেরিয়ে আসছেন। আমি জানি না অন্য কী কী পদ্ধতিতে বেরোনো যায়, আমার একটু খটকা আছে। তো খুব স্বাভাবিকভাবে যদি আমরা ধরে নেই যুক্তির খাতিরে, কারণ আমি আসলে তদন্ত চলাকালীন সময়ে নিশ্চিত করে বলার পক্ষে না, আমি মনে করি এই তদন্ত, কারণ আমি আজকে একটা ভিডিও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা ছেলে নিজেকে প্রদর্শন করতেছে, তার ডাইন পাশ বাম পাশ সব দেখাচ্ছে এবং সে বলতেছে যে আপনারা যাকে সন্দেহ করছেন আমি সেই ব্যক্তি না, কারণ আমার দেখেন চুল বড়, ওর যে ঘটনা ঘটিয়েছে তার চুল ছোট। আমি একটু আগে এখানে এসেই আমি এটা দেখলাম ভিডিওটা। তা আমিও মনে করি যে ইনভেস্টিগেশন চলাকালীন যদি আমরা একটা দাগ টেনে দেই যে ঘটনা ঘটিয়েছে মিস্টার এক্স, তাহলে সম্ভবত আমরা রাইট ট্র্যাকে নাও যেতে পারি। চলছে তো, এখন পর্যন্ত নিশ্চিত করে বলার সময় হয়নি। নিশ্চিত করে তখনই আমরা বলতে পারবো যখন ওই ব্যক্তি আটক হবে, ওই ব্যক্তির অস্ত্র উদ্ধার হবে, ওই ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার হবে, তখন সব 2, 2, 4 মিলে যাবে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের সন্দেহ থেকে যাচ্ছে। এটা ঠিক, আপনি যে প্রসঙ্গটা টেনেছেন যে অস্ত্রধারী, আমি এই ব্যক্তির প্রসঙ্গে যাচ্ছি না, এটা সত্য। হাদির ঘটনা না ঘটলেও তো এরকম আমরা এই চিত্রটা আমরা করতে দেখছি, পারতাম। এই চিত্রটা আমরা দেখছি যে অস্ত্রসহ ধরা পড়ার পর বা একটা মানুষ একটা খুনের সাথে জড়িত, সে ধরা পড়ার পর খুব অল্প সময়ের মধ্যে সে জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু মানে সামঞ্জস্যপূর্ণ কোনো বিষয় না। এই জিনিসটা তারাই ঘটাতে পারে যাদের প্রবল প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, সেটা অর্থের ক্ষমতা হোক, রাজনীতির ক্ষমতা হোক, কেবলমাত্র তারাই পারে। আর একটা জিনিস দেখেন, আমরা শুধু এখন মানে আমাদের চেহারার সামনে ভেসে উঠতেছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে প্রতিদ্বন্দ্বী গ্রুপের দিকে। এর বাইরে কিন্তু কিছু শক্তি আছে, এটাকে আপনাকে বিবেচনায় রাখতে হবে। এবং সেই শক্তিটা তারাই যারা তাদের একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা হতে পারে এখন যে নির্বাচন না হওয়া, এটা একটা টার্গেট হতে পারে এবং তারা কিন্তু সক্রিয় হয়ে যেতে পারে এবং তারা বুঝে যে নির্বাচন না করতে গেলে কোন ঘটনাটি ঘটাতে হবে এবং কার ঘাড়ে দোষটা চাপা দিতে পারা যায় বা কারে দিয়ে প্রচারণা চাপানো যায়, এটা একটা। আরেকটা হচ্ছে পতিত স্বৈরাচারের তো বক্তব্য বিবৃতি আমরা দেখছি, যদি এআই দিয়ে না তৈরি হয়, তাদের যে বক্তব্য বিবৃতি গত 4-5 দিন ধরে আমরা লক্ষ্য করেছি, সেখানে আশঙ্কা করার জায়গা আছে যে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা গ্রুপ তৈরি করেছে, সশস্ত্র লাইনে তারা মুভ করার চেষ্টা করছে, এটার সম্ভাবনা কিন্তু আছে। এবং এই ধরনের গ্রুপ যখন করে তখন যেটা দেখা যায়, আপনি যে প্রসঙ্গটা টেনেছেন যে এরা গ্রেপ্তার হবে এবং নানান সময় নানান সুযোগ ব্যবহার করে তারা বেরিয়েও আসবে, আবার তারা ঘটনা ঘটাবে, আবার যাবে, আবার কোনো না কোনো সুতায় তারা আবার বেরিয়ে আসবে। এটি তখনই বন্ধ করা সম্ভব ছিল যখন ওই জিনিসটা আমরা ভেঙে দিতে পারতাম। 5 তারিখে তো এটা ভাঙা সম্ভব হয়নি, ভাঙতে পারিনি। এবং 5 তারিখ পরবর্তীতেও
উপরায় যদি ফেলতে নাও পারি, 5 তারিখের পরে রাজনৈতিক দলগুলো যদি একটা মতে আসতে পারত, একটা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় যদি তারা আসতে পারত, তাহলে কিন্তু আজকের এই যে শঙ্কার জায়গা থাকতো না। আজকে অমুক কবে আসবে না, কেন আসতেছে না, এইসব প্রসঙ্গ আসতো না। জি। এবং গতকালকে দেখেন, এটা আমি আবারও বলি, একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে উত্তেজনার মুহূর্তে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী গ্রুপ এরকম ধারণার থেকে এটা করতে পারে। এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে আমি না, তবে অনাকাঙ্ক্ষিত এগুলি না ঘটানোই আজকের যে অবস্থাটা চলছে সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি ওই ব্যক্তি সেই ব্যক্তি হয়ে থাকে যেই ব্যক্তি গুলি চালিয়েছে, সে কিছুদিন আগে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, তারপর জামিন পেয়েছে, তাহলে এইখানটাও তদন্তটা যাওয়া দরকার। একটা হচ্ছে ঘটনার তদন্ত, যদি সে দোষী সাব্যস্ত হয় ফাইন। আরেকটা হচ্ছে সে কী করে অস্ত্র নিয়ে ধরা পড়ার অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আসলো, কী ডকুমেন্টস সে দিয়েছিল, কোন জায়গা ফাঁক রেখেছিল, কোন তদন্তকারী অফিসার, তাদের পর্যায় পর্যন্ত যেতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু খুব সহ্যশীল জাতি হয়ে গেছি। নিজের ঘরের ভিতর না ঘটলে আমরা মনে করি না। এই যে দিনের পর দিন গুমের ঘটনা ঘটেছে, ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গার থেকে এটার একটা মূল্যায়ন করেছি, কিন্তু যখন আমাদের ঘরে এসে থাবা দিয়েছে তখন আমরা একটু নড়ে চড়ে বসছি। আজকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের মানুষদেরকে যারা কারাগার থেকে নানান পন্থায় বের করে আনেন, সহজ পন্থায় তো এটা বেরোবে না, স্বাভাবিক পন্থায় তো বের হওয়ার সুযোগ নাই, তার মানে কোনো কূটকৌশলের আশ্রয় নিয়েই তাকে বের হইতে হয়েছে, সেইটার সাথে কারা জড়িত, যদি সেই জায়গা পর্যন্ত আপনি তদন্ত চালাতে পারেন, তাহলে ভবিষ্যতে এই পথটা বন্ধ হওয়ার একটা সুযোগ আছে। আর নাহলে এইভাবে ধরা পড়বে, অঘটন ঘটাবে, তারপর জেলে যাবে, জেল থেকে বেরিয়ে আসবে, আবার অঘটন ঘটাবে, ইয়ে হবে, তারপরে দাঁড়াবে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে যে এইভাবে তো চলে না, সো শুট করো। জি, তার মানসিকতা ওখানে চলে সেটা চাই না। জনাব ব্যারিস্টার ফুয়াদ, ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী সে ধরা পড়ল, তারপরে কোন প্রক্রিয়ায় তাকে জামিনে দ্রুত গতিতে বের হওয়ার পেছনে কারা কারা ভূমিকা রাখতে পারে? এখানে কি শুধু এটা তার অধিকার যে সে জামিন পাবে, নাকি এখানে রাষ্ট্রেরও কিছু করার আছে? রাষ্ট্রের সিরিয়াস ব্যর্থতার জায়গা আছে, যেটা লিটন ভাই বলেছে, যে আমরা তো 5 তারিখের যে ফলটা আমাদের যেভাবে পারার কথা ছিল সেটা আমরা পারতে পারি নাই। যেমন ধরেন, আপনি যদি একটা ডাব গাছে শুট করে ডাবটা পারার চেষ্টা করেন, সেই ডাবটা কিন্তু পানি সহ ফেটে পড়ে যাবে, কিন্তু পাখি কিন্তু শুট করে মারা যায়, ওটা ফ্লোরে মাটিতে পড়তে পড়তে কখন আপনি জবাই করে খাওয়া ফেলতে পারবেন আর কি। তাহলে 5 তারিখের ফলটা কোন প্রক্রিয়াতে আহরণ করা দরকার ছিল, এটা সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। যেটা প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া শুরু হওয়া, সেটা না হয়ে এটা আপনার ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন হয়ে 72 সালের সংবিধানে ঢুকে গেছে, টোটালটা আওয়ামী ফ্রেমে ঢুকে গেছে। এখন আওয়ামী ডিমের বক্সের ভিতরে ঢুকে আমরা সবাই বলার চেষ্টা করছি যে আমরা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। ফলটা হচ্ছে ওই মিলিতভাবে আমরা নিতে না পারি যে সেই আয়োজনটা করা হয়েছে। ওই আয়োজন আমাদের ইতিহাসে এর আগে আরো কয়েকবার বসবাস করে সে প্রত্যেকদিন কিছু সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের গণ অভ্যুত্থানের সম্মিলিত ফেইলিয়ার অথচ সে দেয়ালটা জাতীয় সরকার করতে পারিনি। আমরা যদি শব্দ মিলে সেদিন গত 5 থেকে 8 তারিখের ভিতরে এবং পলিটিশিয়ান আমাদেরকে জাতীয় সরকার করতাম, যে শক্তি ছিল 31 দফার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কম হইতে পারে, রাজনৈতিক দল, তাহলে এই পরিকল্পিত ঘোষণা করা লাগতো না, একটা ফেইল্ড জন্য আগামী পার্লামেন্টের উপর ভর করাও লাগতো না, এবং এই গণ অভ্যুত্থানের ফল যেন সম্মিলিতভাবে আমরা নিতে না পারি সেই আয়োজনটা করা হয়েছে। এবং এই আয়োজন আমাদের ইতিহাসে এর আগে আরো কয়েকবার করা হয়েছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের একটা সম্মিলিত ফেইলিয়ার আছে, যে আমরা জাতীয় সরকার করতে পারি নাই। আমরা যদি সব দল মিলে সেদিন প্রফেসর ইউনূসের নেতৃত্বে টেকনোক্র্যাট এবং পলিটিশিয়ান মিলে একটা জাতীয় সরকার করতাম, প্রয়োজনে 31 দফার উপরেই হইতো, দফা আরো বেশি কম হইতে পারত, তাহলে এই সংস্কার কমিশনও করা লাগতো না, সংস্কারের জন্য আগামী পার্লামেন্টের উপর ভর করাও লাগতো না। 3 থেকে 5 বছর আপনি পুরো আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেই কাজগুলো করতে পারতেন। যেই প্রশ্নটা করেছেন, দেখেন আমরা তো জানি গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের উকিলরা শত শত কোটি টাকা জামিন বাণিজ্য করেছে গত 1.5 বছরে,
বেক্সিমকোর উকিল কে হবে সেই নিয়ে আইনজীবীদের ভিতরে হাতাহাতি হয়েছে। কে সালমান এফ রহমানের উকিল হবে, কে সালমান এফ রহমানের এই যে কোম্পানি আপনার অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, রিসিভার কে হবে, অ্যাডমিনিস্ট্রেটর কে হবে, রিটেইনারশিপ কে আমরা নিতে না পারি, এইটা নিয়ে আয়োজনটা করা রানা প্লাজার রানা এবং এই আয়োজন আমাদের ইতিহাসের আগে আরো কয়েকবার করা হয়েছে। স্বাস্থ্যর আপনার একটা দালাল আমরা বোধ করছি যে আমাদের আপনারা জানেন সম্মিলিত ফেলিয়ার আছে, এই মিঠু দুদকের মামলায় তার জামিনটা যদি সব দল মিলে সেদিন প্রফেসর ইউনূসের নেতৃত্বে প্রতিযোগিতা আমরা পলিটিশিয়ান মিলে এবং এই যে জাতীয় সরকার বললেন যাকে নিয়ে এখন আলাপ হচ্ছে 31 দফা র্যাবের মামলায় সে যা আরো বেশি কম গ্রেফতার হয়েছিল, তাহলে এই মামলার জামিন করা আছে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দলের বড় আইনজীবী নেতা যিনি কদিকে 5 বছর আপনি পুরো আওয়ামী ফ্যাসিবাদ এই রকম অনেক আইনজীবী নেতাকে আমরা জানি যারা আওয়ামী লীগের চিহ্নিত করেছেন দেখেন সন্ত্রাসী, আমরা তো জানি জামিনের ডিল গণ অভ্যুত্থানে শত শত কোটি টাকার ডিল পক্ষের রাজনৈতিক এবং এই ডিলের সাথে পুরোটা আছে কোন কোর্টে মামলা যাবে সেই জাজ জামিন বাণিজ্য করেছে গত 1.5 বছরে। উকিল কোন চেম্বার ডিল করবে কে হবে এই সেই নিয়ে আইনজীবীদের ভিতরে হাতাহাতি কিভাবে কয় তারিখে কোন দিন বের হবে, কে সালমান এফ রহমানের উকিল হবে, পাসপোর্ট সালমান এফ রহমানের এই যে কাম করে দেওয়া অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে দিয়েছে বাংলাদেশ এবং বড় বড় রাজনৈতিক দলের ভাবে আমরা নিতে না পারি চিহ্নিত গাড়িতে করে করে সীমান্ত পার করে এবং এই আয়োজন আমাদের ইতিহাসে আগে আরো কয়েকবার চেয়ারম্যান একটা ইঙ্গিতে কথা বলেছে সেই জায়গাতে আমরা বলছি যে আওয়ামী আমলের লুটের সম্মিলিত ফেলিয়ার শেল্টার দিয়ে বাইরে পাচার করেছে। আমরা যদি সব দল মিলে সেটা কথা বলছি ইউনূসের নেতৃত্বে টেকনোক্র্যাট এগুলো আমরা স্পেসিফিকলি জানি যে কোন এলাকাতে কোন দলের প্রয়োজনে 31 দফার উপরে কয়টার সময় আরো বেশি কম হইতে পারত, কয় বস্তার বিনিময়ে ওই পারে করা লাগতো না, বিজিবির কাপড় পরায়া মিলিটারি অফিসাররা ওই পারে সীমানায় পৌঁছায় দিয়ে আসছে। এরকম ক্রিমিনাল অফিসারও আমাদের আর্মড ফোর্সেসে এখনো রয়ে গেছে, যদিও অধিকাংশ সশস্ত্র বাহিনীর অফিসাররা হচ্ছে জাতীয়তাবাদী, প্রচন্ড সৎ এবং দেশপ্রেমিক, অধিকাংশ জওয়ানরা দেশপ্রেমিক গণ অভ্যুত্থানের পক্ষে, কিন্তু এই ক্রিমিনাল অংশটাকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি নাই। এই ফেইলিওরের জায়গায় একজন পুলিশ অফিসার আমাকে গত কদিন আগে বলছে যে আমরা যখন আমার এলাকাতে মাদক নিয়ে কথা বলছি, বলতেছে ভাই এই জেলার সবচেয়ে টপ মাদক ব্যবসায়ীকে অমুক দিন ধরে দিলাম, 3 দিনের ভিতরে জামিন নিয়ে বের হয়ে আসছে, 11 জন উকিল দাঁড়াইছে তার জন্য। তাহলে আপনি চিন্তা করে দেখেন এখন পুলিশ কি করবে। আপনি নিজেও তো একজন আইনের লোক, কি বলবেন তাহলে নীতি নৈতিকতা দলীয় অবস্থানটা কোথায় থাকে? ওয়েল দেখেন আমার চেম্বারেও অনেক বিগ শট আসছে, বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানির ডিল নিয়ে আসছে, তাদের রিটেইনারশিপ তাদের মামলা মোকদ্দমা করছি না, তো রিটেইনারশিপ নেই না নেওয়াতে কি হচ্ছে আমাদেরকে অভাবী জীবনযাপন করতে হচ্ছে, যে আমাদের এখন ক্যারিয়ারের পিক টাইম, আমার তখন অনেক টাকা ইনকাম করার কথা, কিন্তু আমি তো অনেক টাকা ইনকাম করতে পারছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে কি ধরনের জীবন বেছে নেবেন, সেটা তো মূল্যবোধের ব্যাপার। ওই যে ক্রিমিনাল লাইফস্টাইলের কথা বলছেন না, যে আপনি একটা ক্রিমিনাল আওয়ামী লাইফস্টাইল বেছে নেবেন কিনা, কারণ এগুলো হচ্ছে আওয়ামী চরিত্র, যে দল করেন খাইসলতে আপনি আওয়ামী লীগ, আপনি আওয়ামী আইনজীবী, আসলে আপনি আওয়ামী দুদক কর্মকর্তা, আপনি আওয়ামী কারা কর্মকর্তা, আপনি আওয়ামী জাজ। এবং দেখেন এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস রিটায়ার করছেন আগামী 1-2 সপ্তাহের মধ্যে, কোর্টের একজন ক্রিমিনাল এবং করাপ্ট জাজকে একটা বড় দলের পক্ষ থেকে লবি করা হইতেছে, কারণ সে সিনিয়র, তাকে চিফ জাস্টিস বানানোর জন্য, হাইলি করাপ্ট। এখন আপনি এখানে তাকে সুপারসিড করা যাবে না, এখানে নৈতিকতার জায়গাটা কোথায়, সুপারসিড করা যাবে না, তিনি মোস্ট সিনিয়র যদি মোস্ট করাপ্ট হয়, ক্রিমিনাল হয়, আওয়ামী দোসর হয়, তাকে আপনি চিফ জাস্টিস করবেন? প্র্যাকটিক্যালি পসিবল। দুদকের মামলাতেও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, পুরো ক্রিমিনাল সিন্ডিকেট, দুদকের অ্যাপয়েন্টেড প্রসিকিউটর মানে তার পক্ষে লড়ার যে আইনজীবী, তিনি পর্যন্ত কম্প্রোমাইজড হয়ে একসাথে ডিলের অংশ নিচ্ছেন। এই রাষ্ট্রটা এত পচে গেছে ভিতর থেকে, মানে এই রাষ্ট্রের কানা খন্দকে শুধুমাত্র মির্জাফর আর ঘসিটে বেগম, তারা আজাদির পতাকা, লাল সবুজের পতাকা নিয়ে ঘোরে, কিন্তু আপাত মস্তক তারা হচ্ছে একটা জীবন্ত ইবলিস। মির্জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভেরা, এরা প্রতিদিন এই রাষ্ট্রকে পলাশির মতো করে, লেন্দুব দর্জির মতো করে বেঁচে দেয়, কিন্তু তা সে লাল পাসপোর্ট মানে বাংলাদেশি পাসপোর্ট, লাল রঙের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ক্যারি করে সে ঘোরে। জনাব রনি, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় আইনজীবী সমর্থকরা তারা অনৈতিক কাজের সাথে জড়িত, ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলি বললেন। জি ধন্যবাদ। দেখেন সেটা শুধু আইনজীবীর অঙ্গন কেন, কোন অঙ্গনে এই জিনিসটা নাই, কোন জায়গায় এই সিন্ডিকেটটা গইরা ওঠে নাই, এবং 5 তারিখের পরে এই সিন্ডিকেটটাকে যে যার দখলে নেওয়ার জন্য একটা অন্ধ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছে, এবং এটা কি বল বিভৎস প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, যার বলি হচ্ছে আজকে এই সাধারণ মানুষ, বিশেষ করে অভ্যুত্থানের অগ্রভাগে যারা ছিল তারা।
দেখেন তারাশঙ্করের একটা কথা আছে, আইন তুমি ভালোই বুঝো বটে, কিন্তু ন্যায় অন্যায় বিষয়টা ঠিক এত সহজ না। আপনি ধরেন একজন ক্রিমিনাল খুনি, হ্যাঁ, এর আগে আমরা দেখছি আবরার ফাহাদের খুনিদের পক্ষে একজন দাঁড়ায় গেছে, হ্যাঁ, এখন আবার এই যে জামিনদার বড় দলের একজন আইনজীবী দাঁড়ায় যাচ্ছে। ফলে হ্যাঁ, আইনজীবী ধরেন ফুয়াদ ভাইদের মতো আইনজীবীও তো আছে, বা আরও নর্মাল আইনজীবীও তো আছে, বা যে কোনো পেশায় অনেস্ট লোকও আছে। তো ফলে যে কোনো পেশার আপনার এই ধরনের পেশা, ধরেন আইনজীবী, ডাক্তার বা সাংবাদিক, এই ধরনের পেশাগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে এগুলো বেসিক্যালি এক ধরনের সামাজিক সেবামূলক পেশা, দায়বদ্ধতা, একটা দায়বদ্ধতা, একটা স্বচ্ছতা, মানুষ এক ধরনের একটা সার্ভিস পাইতে নৈতিকতা। চায়, হ্যাঁ, একটা সার্ভিস পাইতে চায়, এক ধরনের প্রফেশনালিজম মেনটেন করা দরকার। তা না করে আপনি যদি ধরেন সমাজে, যেমন ডাক্তার যদি আশা করে যে যত ক্রিটিক্যাল রোগী হবে তত আমার ব্যবসা ভালো হবে, হ্যাঁ, বা আইনজীবী যদি আশা করে যত খারাপ লোক হবে আমার অবস্থা তত ভালো হবে, তাহলে সেই সমাজের পরিণতি কী হবে, সেই সমাজের অবস্থা কী হতে পারে, সেটাই হলো আমাদের সমাজে হয়েছে। ফলে আমাদের সমাজে যেটা আপনারা ধরেন যে এখানে সমস্যাটা, মূল সমস্যাটা কোথায়, মানুষের কোনো মর্যাদাবোধ নেই। মানুষের মর্যাদাবোধ না থাকার ফলে যেটা হয়, মানুষ খুব ম্যাটেরিয়ালি দ্রুত নিজেকে আপনার গেইন করতে চায়, করে সে মর্যাদাবান হতে চায়, মানে যাতে উঠতে চায়, টাকা পয়সা ইনকাম করতে চায় বেসিক্যালি। এবং টাকা পয়সা ইনকাম করতে গিয়ে সে যেটা হয় যে হেন কোনো করাপশন নাই তার মধ্যে, সে নিজেকে জড়িত করে না, হ্যাঁ, যে যেই দলই করুক। তো এর মধ্য দিয়ে যেটা হয় যে ধরেন মানুষ যদি অন্যায় করে সজ্ঞানে জেনে শুনে, তখন আসলে মানুষের যে সম্ভাবনা এটা মরে যায়, সে মানুষের আর কোনো সম্ভাবনা থাকে না। ফলে বাংলাদেশে যেটা হয়েছে, ধরেন হাসিনার বিরুদ্ধে এই 15-17 বছর এত আন্দোলন হইলো, এত মাইর খাইলো, মানুষের এই চৈতন্য উদয় তো হয়নি। 5 তারিখে কেন হইলো এটা জিনিসটা বুঝতে হবে, কেন হয়নি? কারণ মানুষ মনে করছে আচ্ছা বিএনপি মারতেছে, ও জামাত মারতেছে, মারো, আমি চেষ্টা করি ছেলেটাকে 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা কীভাবে বিসিএস ক্যাডার বানানো যায়, আমি চেষ্টা করি মেয়েটাকে কীভাবে মেডিকেলের প্রশ্ন 10 লাখ টাকার প্রশ্ন, হ্যাঁ, 5 লাখে কিনা ডাক্তার বানানো যায়, আমি ভালো থাকবো, হ্যাঁ। ফলে আমাদের মধ্যে এই যে কালেকটিভ কনসাসনেস যেটা, নাগরিক বোধ যেটা, হ্যাঁ, সেটা কোনোভাবেই গইরা ওঠে না। গইরা না ওঠার কারণে হয় কি, আমাদের একটা কমিউনিটি হয়নি। হ্যাঁ, আমরা একটা রাষ্ট্র পেয়ে ফেলছি, এটা একটা বিশাল অর্জন আমাদের, 1000 বছরের ইতিহাসের মধ্যে বাঙালি মুসলমান একটা রাষ্ট্র করে ফেলছে, এটা আমরা অন্যান্য কমিউনিটি থেকে এমনি দুনিয়ার ইতিহাসে আগায় গেছি। বাট এই আগায় যাওয়ার পরিণতি কী হয়েছে? আগায় যাওয়ার পরিণতি হয়েছে একটা কমিউনিটি, এবং আপনি নিজের জন্য যেটা ভালো সেটা যখন আপনি অন্যের জন্য ভালো মনে না করবেন, তখন আপনার সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয় না। বাংলাদেশ কি কেউ ভালোবাসে না? যেমন ঢাকার শহর, আপনি যদি ঈদের সময় ঢাকার শহরে হাঁটেন বা ঢাকার শহরে পাড়া দেন, আপনাদের অনেক ভালো লাগে, মনে হয় যে ঢাকার শহর রিলিফ হচ্ছে, এত সুন্দর লাগে। তার মানে কি, এই ঢাকার শহরটা সবাই ডাস্টবিনের মতো মিস ইউজ করে, কেউ এটা প্রোটেক্ট করে না। তার মানে আপনার কেয়ার, কনসেপ্ট অফ কেয়ার যেটা, আপনার একটা নেশন দাঁড়ায় কীভাবে, হ্যাঁ, আপনার কেয়ার লাগে মানুষের প্রতি, মানুষের আমাদের কোনো মর্যাদাবোধ নেই। এই কারণেই মুক্তিযুদ্ধের চেতনা গণহত্যাকারী হয়ে উঠতে পারছিল। কারণ হলো আপনি আমার পক্ষে না বিপক্ষে, এই আলোকে আমি শত্রু মিত্র নির্ধারণ করে এবার আপনাকে ইলিমিনেট করবো, আপনাকে আমি কুপায়ে মারবো। একইভাবে এই জন্য আমরা বলতেছিলাম যে ইডিওসেন্ট্রিক স্টুপিডিটি যেটা, এইটা অলওয়েজ আপনাকে একটা ফ্যাসিজমের দিকে নিয়ে যাবে, এটা ক্ষমতা পাইলে। এই জন্য আমাদেরকে ভ্যালু বেসড, যেটা ফুয়াদ ভাই বললো, যে মানুষের যে চরিত্র সেটা মূল্যবোধ ভিত্তিক, একটা ভ্যালু বেসড, এটা শুধু মানুষের চরিত্র না, এটা রাষ্ট্রের চরিত্রের মধ্যে পতিত করতে হবে। রাষ্ট্র যখন ইডিওসেন্ট্রিক হবে তখন সে ফ্যাসিস্ট হয়ে উঠবে ক্ষমতা হাতে পাওয়ার সাথে সাথে। এই জন্য আমরা বলতেছি কি, দল যার যার, রাষ্ট্র সবার। আমাদের এমন একটা রাষ্ট্র লাগবে, আমার দল কোনোদিন ক্ষমতা যাবে না কিন্তু কোনো সমস্যা নেই, আমার গায়ে একটা ফুলের টোকাও লাগবে না, আমার মর্যাদা বোধের কোনো হানি হবে না, এরকম একটা জায়গায় দেখার জন্যই তো জীবন দিছে জেনজি। 5 তারিখের আকাঙ্ক্ষা কি? হাসিনার মতো কোনো রাষ্ট্র কাঠামো আমরা দেখতে চাই না। ভেরি সিম্পল, আপনি রাষ্ট্র গঠন করা খুবই সহজ। 5 তারিখে আপনাকে দেখাই দিচ্ছে কি, আমি যেটা অনেক আগে বলছিলাম, একদম 5 তারিখের পর হাসিনার ছবিটা পকেটে রাখেন, যখন ভুলা যাবেন বাইর করে দেখেন, হাসিনা যা করছে ঠিক তার উল্টাটা করেন, বাংলাদেশ দাঁড়াই যাবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফুয়াদ। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে ঘোষণা দিয়েছে যে যারা জুলাই যোদ্ধা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, এবং আপনারা যারা নির্বাচন করছেন, নির্বাচনে যারা প্রার্থী তারা চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবেন। এসব করে কি আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় কিনা, যদি সংক্ষেপে বলেন, আমরা একদম শেষ প্রান্তে আছি। না, যাবে না। প্রথম কথা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব দুজনকে সরানো দরকার। দুজনই তাদের পারফরমেন্স ওয়াইজ হাইলি ইনকম্পিটেন্ট, এবং তারা বরাবরই অযোগ্যতার পরিচয় দিয়েছেন। তাদের ব্যাপারে আমরা বারবার ইন্টারনালি পরামর্শ যেমন দিয়েছি, পাবলিকলিও কথা বলেছি। কিন্তু তাদের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে নিজের অযোগ্যতা সম্পর্কে জানা, যে আমি কি করতে পারি এবং কি করতে পারি না,
এতটুকু বোঝা হইলো একটা মানুষের জীবনের অ্যাট দ্য হাইট অফ হিজ কোয়ালিফিকেশন কম্পিটেন্স। যেই মানুষগুলোর এতটুকু বোঝার সামর্থ্য নাই যে আমি এই পদের জন্য ফিট না, মানে আমি আলুর খবর নিতে গেছি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, এই ধরনের ফাত্রা উপদেষ্টাদেরকে এখনও আমাদেরকে উপদেষ্টা দেখা লাগতেছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারটা এমন একটা সুশীল সরকার হয়েছে যাদের অধিকাংশ আওয়ামী লীগের সময় ভালো ছিল, এক দুইজন ছাড়া, এবং আওয়ামী লীগ ফিরে আসলেও তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। এই বাস্তবতায় যেটা হয়েছে, তারা প্রতিদিন গণ অভ্যুত্থানকে বেঁচে দিয়েছেন এবং কালেকটিভলি আমাদের সবাইকে দিল্লির হেজিমনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি এবং করে যাচ্ছি, আমাদেরকে সম্মিলিতভাবে বিপদের মধ্যে ফেলছেন। আমাদেরকে অস্ত্র দিবেন, আমাদের নিরাপত্তা দিবেন, তো কিভাবে দিবেন? আমি তো গত রোববারে আক্রমণের শিকার হইলাম, এক সপ্তাহ হয়ে গেছে, কিছু করেন নাই তো, কাউকে গ্রেফতার করেন নাই তো, রাজনৈতিক দলও কোনো তাদের ওই গুন্ডাদেরকে বহিষ্কার করে নাই, প্রশাসনও তাদেরকে গ্রেফতার করে নাই। এটার মধ্য দিয়ে আপনি বলছেন আপনি আমাকে আস্থা দিচ্ছেন, নির্বাচন ভালো হবে ইনশাল্লাহ মাশাল্লাহ। ইনশাল্লাহ মাশাল্লাহ নির্বাচন দিলে তো হাসিনাই ভালো দেশ চালাইতেছিল। তাহাজ্জুদ গুজার মহিলা, মানে কথায় কথায় পিএইচডি ডিগ্রিও যেমন নেয়, ওমরা হজও করে, বাটপাড়ির মানে জীবন্ত ইবলিশ শয়তান ফেরেশতা আকারে হাজির হয়েছিল বাংলাদেশে। এই ইবলিশ শয়তানের শাসনও তো আমরা দেখছি। তাহলে ইনশাল্লাহ মাশাল্লাহর উপর তো ভরসা করতে পারতেছি না। নির্বাচন কমিশনও বলতেছে ভরসা রাখেন, কেমনে ভরসা রাখবো? আপনারা তো প্রত্যেক দিন আমাদেরকে ফেল করছেন রাষ্ট্রটাকে। এবং তাদের যেটা ট্র্যাজেডি আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে এই মানুষগুলো কিন্তু হিট লিস্টে নাম নাই, এই মানুষগুলো কিন্তু মরবে না। ধরো নির্বাচন কমিশনার যারা আছে ওদেরকে কিন্তু কেউ মারবে না। এই যারা অধিকাংশ অ্যাডভাইজাররা আছে এরা কিন্তু যার যার ওই যে কমফোর্ট জোনে ফিরে চলে যাবে, তাদেরকে কিন্তু অ্যাসাসিনেশন লিস্টে আনা হবে না। তাহলে যাদের রক্তের উপরে দাঁড়ায় তারা ক্ষমতায় গেল, তাদেরকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে তারা তাদের কমফোর্ট জোনে চলে যাবে, প্রয়োজনে বিদেশ চলে যাবে, বিদেশি এনজিওতে চাকরি নেবে, জাতিসংঘের সাথে লবি করতেছে একটা চাকরি নিয়ে 2-3 বছরের জন্য চলে যাওয়া যায় কিনা, এই ধরনের কাজ করছে। তাই আমরা বলছি যে এই আগের যে অপারেশন ডেভিল হান্টের যে নাটক আমরা দেখেছি, ওই নাটকে বাংলাদেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়নি।